আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি সাব্বির আইসিটি একাডেমির ডিজিটাল ক্লাসরুমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের 12টায় লাইভের কথা ছিল, তো সেই লাইভ নিয়ে আজকে কিন্তু আমরা চলে এসেছি। এবং আজকের এই লাইভে আমরা আইসিটির প্রথম থেকে শুরু করব এবং পর্যায়ক্রমে প্রতিদিন লাইভ ক্লাসগুলো হবে। এবং এই লাইভ ক্লাসের মাধ্যমে আশা করি আইসিটিতে তুমি ভালো নাম্বার তো পাবাই। যদি নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলো করো, হোমওয়ার্কগুলো করো, তাহলে অবশ্যই আইসিটিতে A+ পাবা। আমাদের এই ক্লাসগুলোতে তোমাদের সৃজনশীল, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল অর্থাৎ 100 মার্কসের আমরা প্রিপারেশন নিব পর্যায়ক্রমে লাইভ ক্লাসের মাধ্যমে। তো আরো একটি বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ক্লাসগুলোতে জয়েন হতে পারো। তো তোমরা যারা আইসিটি নিয়ে ভয় আছো, বিশেষ করে এইচএসসি 2026 সালের শিক্ষার্থী এবং 2025 সালের শিক্ষার্থী, তোমাদের কিন্তু সামনে বিভিন্ন ধরনের পরীক্ষা আসছে এবং এই পরীক্ষায় যদি ভালো ফলাফল অর্জন করতে চাও এবং আইসিটি সাবজেক্টে যদি ভয়কে দূর করতে চাও, তাহলে অবশ্যই এই লাইভ ক্লাসগুলো তোমাদের কাজে লাগবে। তো আমি এই লাইভ ক্লাসগুলো পর্যায়ক্রমে নিব। আজকে তোমাদের জন্য আমরা যে ক্লাসগুলো নিয়ে এসেছি, এটি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির অংশ থেকে। অর্থাৎ সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের একটি বিষয়, এবং এইখানে তৃতীয় অধ্যায় হচ্ছে দুইটি অংশ নিয়ে একটি তৃতীয় অধ্যায় গঠন করা হয়েছে। সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো আজকে থেকে আমরা সংখ্যা পদ্ধতি থেকে শুরু করব এবং পর্যায়ক্রমে সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস এবং চতুর্থ অধ্যায়ের HTML, পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা এবং ষষ্ঠ অধ্যায়ের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। এবং এর পাশে বসে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় রয়েছে এবং দ্বিতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ টোটাল 6টি অধ্যায় কিন্তু আমরা প্রস্তুতি ইনশাল্লাহ নিব। তো তোমরা এই লাইভটি কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং তোমাদের যারা এইচএসসি তে পড়াশোনা করে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, অর্থাৎ 2025 সালের শিক্ষার্থী এবং 26 সালের শিক্ষার্থী যদি পরিচয় থাকে, অবশ্যই মেনশন করে এই ক্লাসে জয়েন করতে বলো এবং তোমরা এই ক্লাসটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, যাতে সবাই আমাদের এই ক্লাসটি দেখতে পারে। তো আসো আমরা আমরা আমাদের ক্লাস কার্যক্রম শুরু করি। আমাদের ক্লাসের আজকের যে আমাদের বিষয় রয়েছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, এবং আমি তোমাদের সাথে রয়েছি ইঞ্জিনিয়ার সাব্বির নূর। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস কার্যক্রমে আমরা চলে যাই। দেখো, আমাদের ক্লাসের আজকের ক্লাস নাম্বার হচ্ছে 1, অর্থাৎ প্রথম জায়গা থেকে আমরা শুরু করবো, একবার শুরু থেকে আমরা এই শুরু করতে যাচ্ছি। এবং এই আজকের যে লেকচারটি রয়েছে, এই লেকচারের মধ্যে আমি কি কি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সামনে আমি একটু আলোচনা করে নিই। আমি সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে তোমাদের সাথে কথা বলবো, অঙ্ক ও সংখ্যা কি এই বিষয় নিয়ে কথা বলবো, সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেটা নিয়ে কথা বলবো, এবং তোমাদের সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সমূহ নিয়ে আলোচনা করব, এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব, নন পজিশনাল কি সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং বাইনারি সংখ্যা পদ্ধতি কি সেইটা নিয়ে আলোচনা করব, অক্টাল সংখ্যা পদ্ধতি কি সেটা নিয়ে আলোচনা করব, ডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি, বেস বা ভিত্তি কি, 3, 5, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, 1 থেকে 30 পর্যন্ত বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, সংখ্যালেখ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমাদের ক্লাস 1-এ আছে। তো আজকের লাইভে আমরা চেষ্টা করব যে যতদূর কমপ্লিট করা যায় এই অংশটা কমপ্লিট করার জন্য, এবং পরবর্তীতে আমরা আমাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে আমরা এই পর্যায়ক্রমে শেষ করব। তোমরা যারা ক্লাসটি দেখবে অবশ্যই ক্লাসগুলো নোট করে রাখবে, যাতে তুমি পর্যায়ক্রমে আমাদের এই ক্লাসগুলো করতে পারো। সো আমি তোমাদের এই ক্লাস 1-এর যে প্রথম যে টপিকটি আছে সংখ্যা পদ্ধতির ইতিহাস, সেটা নিয়ে যদি আলোচনা করি, দেখো সংখ্যা যে বিষয়টি রয়েছে, তো সংখ্যা পদ্ধতি আজকে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি 1, 2, 3, 4, 10, 50, 100, এই প্রাচীনকালে কি এই ধরনের সংখ্যা ছিল? তোমার কি মনে হয়? প্রাচীনকালে কিন্তু এই ধরনের সংখ্যা ছিল না। প্রাচীনকালে কি হতো? প্রাচীনকালে মানুষ মাটিতে দাগ কেটে বা চামড়ায় লিখে বা নুড়ি পাথর দিয়ে এইগুলোর মাধ্যমে কি করতো? সংখ্যাগুলো হিসাব করে রাখতো। সংখ্যাটা কখন আবিষ্কার হয়েছে তোমরা যদি চিন্তা করো, দেখবা যে মানুষ যখন অনুভব করছে এখানে কতটি বিষয়বস্তু রয়েছে, যখন মানুষ অনুভব করছে যে এই বিষয়টি জানা দরকার, তখন কিন্তু গণনা বা সংখ্যার সৃষ্টি হয়েছে। তো প্রাচীনকালে আমরা প্রায় 5000 বছর পূর্বে সংখ্যাগুলা ব্যবহার করা হয়েছে আমরা সাধারণত বলে থাকি। দেখো, প্রাচীনকালের কিছু সংখ্যার আমরা যদি দেখে থাকি, দেখো এই স্লাইডের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো নিয়ে আসছি। দেখো, প্রাচীনকালে কিছু সংখ্যা পদ্ধতির উদাহরণ,
দেখো মিশরীয় সভ্যতা প্রাচীনকালে কি করতো দেখো, এই ধরনের সংখ্যাগুলা ব্যবহার করে তাদের গণনার কাজগুলো সম্পূর্ণ করত। দেখো দারুণ দারুণ কিছু চিহ্ন রয়েছে, এই ধরনের প্রতীকের মাধ্যমে কিন্তু সংখ্যাগুলা নিয়ে কাজ করা হতো। তারপরে দেখো পাশে আরেকটি চিত্র রয়েছে, আরেকটি চিত্র দেখো ব্যাবিলনিয়ান যে সংখ্যা সভ্যতা রয়েছে, তারা হচ্ছে এই ধরনের সংখ্যাগুলো ব্যবহার করে তোমার হচ্ছে হিসাব নিকাশটা করতো। এখানে দেখো এক মানে এই ধরনের চিহ্ন, দুই মানে এই ধরনের চিহ্ন, তিন মানে এই ধরনের চিহ্ন, এইভাবে কিন্তু বিভিন্ন চিহ্নের মাধ্যমে সংখ্যাগুলো নিয়ে কাজ করত। এবং মিশরের সভ্যতা তোমরা দেখতে পাচ্ছ যে একটা আঙ্গুল হচ্ছে কত, একক, দশক, শতক, হাজার। তো 10,000 মানে একটা আঙ্গুল মানে 10,000 বোঝাচ্ছে একটা ব্যাঙের চিত্র, একটা মানুষের চিত্র। তো এই ধরনের কিছু চিত্র দিয়েই বা চিহ্ন দিয়েই প্রাচীনকালে সংখ্যাগুলা কি করা হইতো, প্রকাশ করা হইতো। কিন্তু বর্তমানে কিন্তু এই ধরনের সংখ্যাগুলা ব্যবহার করা হয় না। বর্তমানে আমরা বিভিন্ন ধরনের চিহ্ন যে প্রতীকগুলো ব্যবহার করি, এগুলো একটা স্থানীয় মান থাকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। আর এই যে যে বিভিন্ন ধরনের চিহ্ন দিচ্ছে, এগুলো হচ্ছে প্রাচীনকালে ব্যবহার করা হতো এই ধরনের চিহ্ন। এই ধরনের আরো আরবিক সংখ্যা আছে, বিভিন্ন ধরনের সংখ্যা কিন্তু আগে ব্যবহার করা হতো। আর এই ধরনের সকল সংখ্যা হচ্ছে নন পজিশনাল বা অস্থানীয় সংখ্যা পদ্ধতি। তো আমরা এটা হচ্ছে আর সামনে আমরা বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করছি। তো এই চিত্রটা কিন্তু তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে হচ্ছে তোমরা যে প্রাচীনকালে কি ধরনের সংখ্যা ব্যবহার করা হতো সেই বিষয়টা যাতে তোমরা ক্লিয়ার বুঝো। তো আমি হচ্ছে আমার আগের স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখানে আমাদের সংখ্যা পদ্ধতির ইতিহাস আমরা একটু জানলাম, একটু আলোচনা করলাম যে প্রাচীনকালে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে, বিভিন্ন চিত্রের মাধ্যমে, তো বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে আমাদের কি করা হতো, সংখ্যাগুলো প্রকাশ করা হতো। কিন্তু কালের পর্যায়ক্রমে এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে, বর্তমানে এই চিহ্ন বা প্রতীক দিয়ে সংখ্যা প্রকাশ করা হয় না। তো আমাদের এই সংখ্যা পদ্ধতি ইতিহাসে পরে দেখো আমাদের সংখ্যা পদ্ধতি কি এটা আলোচনা করি, তারপর অঙ্ক ও সংখ্যা আলোচনা আমরা করব। তো সংখ্যা পদ্ধতি কি এটা যদি আমরা আলোচনা করি, এর জন্য আমি হচ্ছে নোটে চলে যাচ্ছি এবং তোমাদের লিখে দিচ্ছি। আসো আমরা এখানে লিখি সংখ্যা পদ্ধতি কি, এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন চলে আসে সংখ্যা পদ্ধতি। দেখো কোন সংখ্যা প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতি কি, আমরা যদি এই সংখ্যাটা তোমাদেরকে লিখে দিই, তোমরা সবাই নোট করে রাখবা ক নাম্বারের জন্য এটা। কোন সংখ্যা প্রকাশ করার, দুইটা সংখ্যা লিখে দিচ্ছি, পদ্ধতিকে পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে, সংখ্যা পদ্ধতি বলে। জাস্ট ক নাম্বারের জন্য এই সংখ্যাটা লিখলেই তুমি কিন্তু একে 1 নাম্বার পেয়ে যাবে। আর এইটা তোমার ক নাম্বার আসবে, সংখ্যা পদ্ধতি কি বা সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো এইটা লিখলেই তোমার হয়ে যাবে। অথবা তুমি আরেকটা সংখ্যা লিখতে পারো, অথবা দিয়ে আমি আরেকটা সংজ্ঞা তোমাদের লিখে দিচ্ছি। অথবা যে চিহ্ন যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রতীকের মাধ্যমে কোনো সংখ্যা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। দেখো আমরা দুইটা সংজ্ঞা লিখে দিয়েছি তোমাদেরকে। প্রথমটা হচ্ছে কোন সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে, অর্থাৎ সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতিগুলো রয়েছে বা যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে লেখা হয় সেটাকে মূলত সংখ্যা পদ্ধতি বলে। অথবা তোমরা পরীক্ষায় লিখতে পারো যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে কোন সংখ্যা প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। যে দুইটি কারেক্ট, দুইটার মধ্যে তুমি যে কোনো একটি সংখ্যা যদি লেখো তাহলে পরীক্ষায় কিন্তু তুমি এটা খুব সহজে উত্তর করতে পারবা। এখন এই সংখ্যাগুলো যে চিহ্ন বা প্রতীকগুলো আছে, এই চিহ্ন বা প্রতীকের যদি বলি আমরা, তাহলে এইটার উপর করে সংখ্যা পদ্ধতির বিভিন্ন শ্রেণী বিভাগ করা হয়েছে। আমরা আসো আমরা আমাদের যে প্রশ্নটা আছে সেটাই চলে যাই। দেখো সংখ্যা পদ্ধতি ইতিহাস বললাম, অঙ্ক বা সংখ্যা এটা আমি বলিনি, এটা বলবো। সংখ্যা পদ্ধতি কি এটা ক নাম্বার আসে এটা আমি আলোচনা করছি। এখন আমরা 4 নাম্বার যেটা রয়েছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সেটা আমরা শিখবো।
এখন আসো আমরা সেখানে যাচ্ছি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে তোমাদের আলোচনা করছি। একটু উপরে রাখি এটা। এখন আসো আমরা লিখবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তোমাদের এইভাবে তোমরা নোট করবা। আমরা লিখবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি যে আমাদের রয়েছে সেটা কিন্তু আমাদের সংজ্ঞাটা আমরা দিছি, সংখ্যা পদ্ধতি প্রকারভেদ ভাবে মানে ভাগ করা হয়েছে। সংখ্যা পদ্ধতি দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কেন দুইটা ভাগে ভাগ করা হয়েছে। দেখো আমাদের সংখ্যাগুলো আমরা লিখতে পারি, যেমন হচ্ছে 1001, 101 এটা একটা ধরনের সংখ্যা, বা লিখলাম 1000 এটা এক ধরনের সংখ্যা। আবার যদি লিখি, দেখো এই যে ট্যালি একটা সংখ্যা আছে, এটাও কিন্তু একটা সংখ্যা। আবার যদি লিখি তোমার হচ্ছে ধরো রোমান সংখ্যা, এটাও কিন্তু একটা সংখ্যা। তাহলে দেখো সবগুলোই কিন্তু আমাদের বিভিন্ন সংখ্যা প্রকাশ করতেছে, তাই না? আবার আমরা একটু আগে দেখে আসলাম যে হায়ারোগ্লিফিক্স, এই যে এরকম মানুষের একটা ছবি আছে, এইগুলোও কিন্তু একটা সংখ্যা বোঝানো হয়েছে। বা একটা আঙ্গুল, এটা একটা সংখ্যা, একটা ব্যাঙের ছবি, এটাও কিন্তু একটা সংখ্যা বোঝানো হয়েছে। তাহলে এই সংখ্যায় যে বিভিন্ন ধরনের সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোর উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রতীক বা চিহ্নের উপর ভিত্তি করে দেখো সংখ্যাগুলো বিভিন্ন ধরনের হয়, এর জন্য এগুলাকে ক্লাসিফিকেশন অর্থাৎ হচ্ছে শ্রেণী বিভাগ করার জন্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এবং এই দুইটা ভাগের আহ নাম হচ্ছে, একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমরা একটি লিখতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটার বাংলা যদি আমরা লিখি, পজিশনাল বাংলা হচ্ছে স্থানীয় সংখ্যা পদ্ধতি, বাদ দিয়ে আমরা লিখলাম বা স্থানীয় সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো একটা হচ্ছে পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে একটা প্রকারভেদ। এবং আরেকটি প্রকারভেদ হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর একটা নাম বলা যায়, এই নন পজিশনালের বাংলা হচ্ছে অস্থানীয় সংখ্যা পদ্ধতি। আমরা লিখতে পারি অস্থানীয়, অস্থানীয় সংখ্যা পদ্ধতি। দেখো আমরা শ্রেণী বিভাগের দুইটা মূল নাম এটা লিখে ফেলেছি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর তার বাংলা হচ্ছে স্থানীয় সংখ্যা পদ্ধতি। আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, তার মানে হচ্ছে অস্থানীয় সংখ্যা পদ্ধতি। এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল কাকে বলে সেটা যদি আমরা আলোচনা করি, দেখো এই যে দুইটা ভাগে ভাগ করছি আমরা, এই দুইটা ভাগ থেকে আমরা এখন হচ্ছে আমরা এই দুইটা সংজ্ঞাটাও শিখে ফেলবো, এই সংজ্ঞাটা শিখে ফেলবো, তারপরে আমরা বিস্তারিত আবার আলোচনা করতেছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার বা নন পজিশনাল প্রকারভেদ আছে কি নাই। তো আমরা এখানে দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল কাকে বলে, খুব ইম্পর্টেন্ট ক নাম্বার এবং খ নাম্বারে এসে। তো এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আমরা লিখলাম 1000 লিখলাম, তাই না? আমরা বা হচ্ছে 100 লিখলাম। আর এখানে ধরো আমরা একটা লিখলাম রোমান সংখ্যায়, যদি আমরা 3টা আই দিই তাহলে কি বোঝায়? রোমান সংখ্যায় 3 বোঝায়, তাই না? ভালো করে খেয়াল করো, এটা 100 বোঝাচ্ছি, এটা 3 বোঝাচ্ছি। এখন এই সংখ্যাটার ক্ষেত্রে তুমি যদি দেখো, এটাকে বলতে পারবা একক, এটাকে বলতে পারবা দশক, এটাকে বলতে পারবা শতক। দ্যাটস মিন এটার একটা স্থানীয় মান আছে। অপরদিকে তুমি যদি এইদিকে তাকাও, এখানে কিন্তু তুমি বলতে পারতেছো না এটা একক, এটা দশক, এটা শতক, এটা বলা যায়? এটা বলা যায় না। দ্যাটস মিন তোমার এখানে বোঝাচ্ছি, এইখানে একটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, আরেকটি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। তুমি যে ধরো এই যে এই সংখ্যাটা দেখো, এই সংখ্যাটা কি একটা ট্যালি সংখ্যা না? এটার মানে কত? 5, এটা মিন বোঝায় 5। তো এইটারও কিন্তু একক, দশক, শতক এরকম ভাবে কোনো কিছু নাই। তার মানে এই সকল সংখ্যা পদ্ধতির, যেগুলো হচ্ছে প্রাচীন কালের সংখ্যা পদ্ধতির
বা বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে যে সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কোনো স্থানীয় মান নাই। আর অপরদিকে বিভিন্ন যে সংখ্যাগুলো যদি ধরি আমরা, ধরো 1010, এইগুলো কিন্তু প্রত্যেকটার কি একটা স্থানীয় মান আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা দুই ধরনের, কিছু সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, কিছু সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। তো আমরা সংখ্যাটা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে বলবো আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি। অপরদিকে যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে বলবো আমরা অস্থানীয় সংখ্যা পদ্ধতি। তো আমরা এই সংখ্যাটা লিখে ফেলি, সবাই খাতাগুলো নিয়ে এটা নোট করে ফেলবা যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে দেখো, এটা কিন্তু আমাদের পরের প্রশ্ন ছিল, তো আমরা এটা লিখে দিচ্ছি। আসুন, ওকে আসুন, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আমরা লিখছি। পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটার বাংলা কিন্তু স্থানীয় সংখ্যা পদ্ধতি। তো আমরা এটা লিখবো যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল বা স্থানীয় সংখ্যা পদ্ধতি বলে, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি শর্ট করে লিখে দিলাম সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা দেখো এখানে কি করলাম, যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সিম্পল ওয়েতে তুমি যদি পরীক্ষার মধ্যে লিখে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য এইটুকুই এনাফ হয়ে যাবে। তুমি এক্সাম্পল হিসেবে লিখতে পারো, যেমন তুমি এটা লিখতে পারো, যেমন 100, 500, 505 ইত্যাদি। এইটা হচ্ছে তোমার স্থানীয় সংখ্যা পদ্ধতির সংজ্ঞা। জাস্ট তুমি এইটুকু লিখবা, ক নাম্বার জন্য এইটুকু তোমার জন্য এনাফ হয়ে যাবে। এখন আসো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নন পজিশনাল কাকে বলে সেটা আমরা লিখে ফেলবো। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর বাংলা হচ্ছে কি নন পজিশনালের অস্থানীয় সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো, তাহলে এটার সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো, যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে অস্থানীয় সংখ্যা পদ্ধতি বলে। তাহলে লিখবো যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই তাকে অস্থানীয় বা হচ্ছে নন পজিশনাল, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তো এই নন পজিশনালের এক্সাম্পল আমরা দিয়ে দিব, 4টা এক্সাম্পল আমরা মনে রাখবো, এটা আমাদের এমসিকিউর জন্য খুব কমন। যেমন হচ্ছে, যেমন কি ধরনের সংখ্যা, ট্যালি যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু নন পজিশনাল। ট্যালি ছাড়া প্রাচীন অনেক সংখ্যা পদ্ধতি নন পজিশনাল রয়েছে। তো ট্যালি সংখ্যা এবং হচ্ছে ধরো রোমান সংখ্যা, আরেকটা সংখ্যা হচ্ছে মায়ান সভ্যতার জন্য এই মায়ান, এবং হায়ারোগ্লিফিক্স, প্রাচীন মিশরের সভ্যতার যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটাকে বলা হয়
ন্যুক্লি ফিক্স ইত্যাদি। এই চারটা ধরনের লিখে দিলাম, এই চারটা মনে রাখবো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবা। তো আমরা যে কাজটা করলাম এটা ক নাম্বারের জন্য জাস্ট এগুলো লিখছি, খ নাম্বার আরো বিস্তারিত তোমরা লেখা যায় যে পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য তিনটি অবস্থার প্রয়োজন রয়েছে। একটা হচ্ছে নিজস্ব মান, স্থানীয় মান এবং সংখ্যার মান রয়েছে। তো আমরা এগুলো খ নাম্বারের জন্য আবার আলোচনা করব অন্য একটি লেকচারে। তো আমরা জাস্ট বিষয়গুলো তোমাদের বোঝাচ্ছি এবং সংজ্ঞাটা ক নাম্বার আসলে যেন দিতে পারো সেটা তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি। তো আমরা যা কাজ করলাম এই পর্যন্ত সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলাম। সংখ্যা পদ্ধতি কাকে বলে, প্রকারভেদ, এবং প্রকারভেদের মধ্যে দুইটি ছিল, পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই দুইটার সংজ্ঞা আমরা লিখলাম এবং উদাহরণ সহ। তো এখন দেখো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের ছিল, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা আমরা আলোচনা করলাম। নন পজিশনাল এখানে আমরা চারটা উদাহরণ অলরেডি দেখছি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার প্রকারভেদ করা হয়েছে, আবার শ্রেণী বিভাগ করা হয়েছে, কিন্তু নন পজিশনালে কিন্তু আর কোনো প্রকারভেদ বা হচ্ছে এটার আর শ্রেণী বিভাগ নেই। তো আমাদের আলোচনা নন পজিশনাল ক্ষেত্রে এইটুকুই থাকবে। এখন আমাদের যে ফার্দার আলোচনা হবে সেটা হচ্ছে অবশ্যই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। দেখো এই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কিন্তু আমাদের বর্তমানে সকল ধরনের কাজগুলো হচ্ছে। তুমি বাজারে যে হিসাব নিকাশ করো বা কেনাকাটা করো সবগুলো কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং কি তোমার মোবাইল নাম্বারটি যদি রয়েছে সেটা যদি তুমি খেয়াল করো দেখবা যে তোমার ফোন নাম্বারটি কিন্তু একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে করা। অর্থাৎ আমাদের বর্তমান পৃথিবীতে যত ধরনের কার্যগুলো করি আমরা সবগুলা সংখ্যা পদ্ধতি দিয়ে। এমনকি দেখো একটা ডিজিটাল ডিভাইস, ধরো এই ডিজিটাল বোর্ড যে চলছে, এই বোর্ডের পিছনে যে মেকানিজম হচ্ছে সেগুলো হচ্ছে ডিজিটাল নাম্বার সিস্টেম দিয়ে, সেটাও কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি দিয়ে। আর এই কম্পিউটারটা চলতেছে কি দিয়ে, বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে। আসো আমরা এখন হচ্ছে এইগুলো একটু বিস্তারিত আলোচনা করব। সেটি হচ্ছে দেখো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এটিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে ভাগ করা হয়েছে? চারটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার। এটা আমরা লিখবো। এক নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। দুই নাম্বার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি। তিন নাম্বার হচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এবং চার নাম্বার হচ্ছে, চার নাম্বারটা আমরা এখানে লিখে দিই, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। দেখো আমি বিষয়গুলো তোমাদের গুছাই দিচ্ছি, তোমরা একটু গুছিয়ে এটা হচ্ছে উঠে রাখবা। এই যে দেখো টিজিবিজি হয়ে গেছে, বোর্ডটা ভরে গেছে, তোমরা আশা করি বুঝতে পারতেছো আমরা কিভাবে পড়তেছি। আর যারা ক্লাসটা পরে জয়েন করবো অবশ্যই প্রথম থেকে দেখে রাখবা, তাহলে ক্লিয়ার হবে। কারণ মাঝখান থেকে হইলে দেখলে হয়তো বুঝবা না। আর লাইভ এগুলো থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলও থাকবে, ফেসবুকে থাকবে। সো এটা হচ্ছে প্রথম থেকে ভালো করে দেখবা। তো পজিশন দেখো এই যে এটা আমরা আলোচনা করছিলাম, তো আমরা একটু আবার একটু দেখি কি অবস্থা। তো সংখ্যা পদ্ধতি কাকে বলে দুটো আমরা সংজ্ঞা দিয়েছি, সংখ্যা পদ্ধতি। এবং তারপর সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করছি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। এবং পজিশনাল, নন পজিশনালের সংজ্ঞাটা আগে লিখে দিয়েছিলাম, এই যে পজিশনাল, নন পজিশনাল। তার পরবর্তীতে নন পজিশনাল কোনো প্রকারভেদ নেই, কিন্তু পজিশনালে প্রকারভেদ রয়েছে। চারটা ভাগে ভাগ করেছি, বাইনারি, অক্টা, ডেসিমাল এবং কি হেক্সাডেসিমাল। তো এখন যে কাজটি করতে হবে, এই চারটা যে সংখ্যা পদ্ধতি রয়েছে এগুলো আমরা সংখ্যাগুলো এখন আমরা শিখব। আসো আমরা একটু আসি। আমরা যে কাজটি করব, এই যে চারটি সংখ্যা এটা খুবই কমন, ক নম্বরের জন্য বারবার আসবে তোমাদের জন্য, ভালো করে খেয়াল করো। তো এখন আমি যে কাজটি করছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি যে প্রকার রয়েছে এই চারটি প্রকারের সংজ্ঞা তোমাদের পরীক্ষায় আসে। তো আমরা সেটা হচ্ছে শিখবো। এবং আমাদের ক্লাসের টপিকটা কোথায় ছিল একটু দেখো, এই যে দেখো আমরা কি কি করলাম। তো সংখ্যা পদ্ধতি ইতিহাস, সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আলোচনা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, নন পজিশনাল কাকে বলে, ছয়টা শেষ অলরেডি। হ্যাঁ,
এবং 7, 8, 9, 10 এই চারটি সংখ্যা আমরা এখন শিখবো। এই চারটি প্রশ্ন এখন আমরা সমাধান করব। আসো, তো 1 নম্বরে দেখো, এটা কয় নাম্বার ছিল আমি একটু দেখি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা কয় নাম্বারে? বাইনারি ছিল 7 নম্বরে। তো 7 নম্বরের কোশ্চেনটা আমরা এখন পড়ছি। দেখো 7 নম্বরে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ। বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার মধ্যে ক নাম্বার প্রশ্নে কিন্তু এটা আসবে। তৃতীয় অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা হবে তার মধ্যে একটি প্রশ্নের অবশ্যই ক নাম্বারে তোমাদের পাওয়ার মতো গুরুত্বপূর্ণ, বা যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে। আচ্ছা, এতক্ষণ মনে সাউন্ড ছিল না তোমাদের, তাই না? আচ্ছা, তো আমরা এখন হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আসলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং তোমাদের তৃতীয় অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্ন থাকবে তার মধ্যে ক নম্বরে অবশ্যই থাকতে পারে, আর কি থাকার মতো সম্ভাবনাময় হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো আমরা লিখবো এটা যে, আর মূলত তুমি এটা মনে রাখবা কিভাবে আমি তোমাদের দেখাই। বাই শব্দের অর্থ হচ্ছে 2। বাই শব্দের অর্থ কত? 2। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকবে, একটি 0 এবং একটি থাকবে 1। তো আমাদের এই সংখ্যাটা আমরা এইভাবে মুখস্থ রাখবো। বাইনারি সংখ্যা পদ্ধতি কি? বাই শব্দের অর্থ হচ্ছে 2, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকবে, একটি 0 এবং একটি হচ্ছে 1। এই সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলি। যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটি অঙ্ক থাকে, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি, অঙ্ক থাকে, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখানে লিখবো অঙ্কগুলো হলো 0,1। এখন দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা যদি আমরা বলি, যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। অঙ্কগুলো হচ্ছে 0 আর 1, অর্থাৎ আমাদের বাইনারি যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেটি অবশ্যই দুইটি সংখ্যা নিয়ে গঠন করা হবে এবং একটি 0 থাকবে, একটি 1 থাকবে। এগুলা কি বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করো। আর মাঝখানে সাউন্ড চলে গেছিল মনে হয়। এই সংখ্যাটা কি পারবে তোমরা? তোমরা যারা লাইভটি দেখছো আমাদের সাউন্ড বোঝা যাচ্ছে কিনা সেটা একটু জানিয়ে দাও। মাঝখানে আমাদের মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল, যার ফলে হয়তো বা অনেকেই ক্লিয়ার ভাবে বুঝতে পারো নাই। সো যারা এখন দেখছো তারা অবশ্যই জানিয়ে দেবো যে আমাদের ক্লাসের সাউন্ডটা ঠিক আছে কিনা। আর তোমরা অবশ্যই হচ্ছে লাইভ ক্লাসগুলোতে একটু কমেন্ট করে জানিয়ে দেবে ক্লাসে পড়া বোঝা যাচ্ছে কিনা, তাহলে আমাদের লাইভ ক্লাসগুলো নিতে আরো সুবিধা হবে। তো আমরা আশা করি বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝতে পারছি। আসো আমরা একটু পরে আলোচনা করি 8 নাম্বার যাব আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিগুলো কাকে বলে সেটা লিখবো। দেখো 8 অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা
পদ্ধতি। তো অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, দেখো অক শব্দের অর্থ হচ্ছে 8, অক শব্দের অর্থ কত 8। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আছে 8টা অঙ্ক নিয়ে গঠন করা হবে, 8টা অঙ্ক নিয়ে গঠন করা হবে। দ্যাটস মিন দেখো কিরকম হয় 0 1 2 3 4 5 6 and 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি গঠন করা হবে। তো আমরা এটার সংজ্ঞাটা কিভাবে লিখবো, দেখো একই পদ্ধতিতে আমরা সংজ্ঞাগুলো লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকে, 8টি অঙ্ক থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। দেখো যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক থাকে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তারপর লিখবো হচ্ছে অঙ্কগুলো হলো কি অঙ্ক থাকবে 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে আমাদের যে সংখ্যা পদ্ধতি হবে তাকে আমরা মূলত হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা বলবো। কত সহজ দেখো, এইগুলো কিন্তু ক নাম্বার তোমাদের আসে। তারপর আরেকটি সংখ্যা আছে 9 নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। দেখো তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবো অথবা হচ্ছে তোমরা হচ্ছে খাতার মধ্যে লিখে ফেলবা। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো ডেসিমাল এটার আরেকটা নাম হচ্ছে দশমিক। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতি, এটা সংখ্যা আমরা লিখতেছি সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো এটা আমরা লিখবো ডিসি শব্দের অর্থ হচ্ছে 10, ডিসি শব্দের অর্থ কত 10। তার মানে এই ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক থাকবে 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা এটা যদি আবার একটু লেখার চেষ্টা করি, দেখো তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে তাকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আরেকটা নাম আমরা বললাম হচ্ছে কি দশমিক, মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক থাকে তাকে বলা হয় ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এইখানে কি কি অঙ্ক থাকে তাহলে আমরা এখানে লিখব অঙ্কগুলো হলো কি কি অঙ্ক থাকে 0 1 2 3 4 5 6 7 8 and কি হবে 9। এইটা হচ্ছে আমাদের ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। ক নাম্বার পরীক্ষা আসলে আমরা এইভাবে লিখে ফেলবো। সবাই স্ক্রিনশট দিয়ে ফেলো এবং হচ্ছে এটা খাতা কলমে নোট করে ফেলো। আসো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের লাস্ট সংখ্যাটা আমরা এখন শিখবো, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কয় নাম্বার হবে আমাদের 10 নাম্বার। দেখো 10 নাম্বার, আসো 10 নাম্বার। এবং আরেকটা হচ্ছে অঙ্ক বা সংখ্যা কি সেটা বাকি ছিল, সেটা আলোচনা করব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। হেক্সাডেসিমাল, দেখো খুব গুরুত্বপূর্ণ এটা। হ্যাঁ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতিতে দেখো হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 আর ডিসি শব্দের অর্থ হচ্ছে 10। দ্যাটস মিন এখানে মোট 10টি অঙ্ক এবং 6টি প্রতীক নিয়ে গঠন করা হবে। এই 6টা হচ্ছে প্রতীক থাকবে, 10টি হচ্ছে অঙ্ক থাকবে। তার মানে এখানে 16টি মোট 16টি অঙ্ক বা প্রতীক থাকবে, 10টি অঙ্ক এবং 6টি প্রতীক।
তাহলে আমরা হচ্ছে কি কি প্রতীক থাকবে এখানে আমরা একটু লিখি। 6টা প্রতীক হিসেবে এ থাকবে, এ দ্যাটস মিন বোঝানো হবে 10, বি থাকবে, বির মান বোঝানো হবে 11, সি থাকবে, সির মান বোঝানো হবে 12, ডি মানে 13, ই মানে 14 এবং থাকবে এফ দ্যাটস মিন 15। এই 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি অঙ্ক বা প্রতীক থাকবে। আর 10 অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এন্ড হচ্ছে 9। এইগুলো নিয়ে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিগুলো গঠন করা হবে। তো আমরা যদি সংজ্ঞাটা লিখি তাহলে দেখো কিভাবে লিখবো। যেহেতু 6টি প্রতীক আছে, এটা সংজ্ঞাটা এইভাবে লিখবো। যে সংখ্যা পদ্ধতিতে 6টি প্রতীক ও 10টি অঙ্ক থাকে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আছে আমরা কি কি লিখলাম এখানে। আমরা লিখবো হচ্ছে প্রতীকগুলো হলো কি কি প্রতীকগুলো হলো কি কি প্রতীক আছে আমাদের। এ মানে 10, এ মানে 10, আর হচ্ছে বি তার মানে হচ্ছে 11, সি তার মানে হচ্ছে 12, ডি তার মানে হচ্ছে 13, ইর মিনিং হচ্ছে 14 এবং হচ্ছে আমাদের এফ তার মানে হচ্ছে 15। এবং অঙ্কগুলো কি আছে, অঙ্কগুলো লিখলাম। অঙ্কগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এইটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির আমাদের সংজ্ঞা। তাহলে কিভাবে লিখলাম। যে সংখ্যা পদ্ধতিতে 6টি প্রতীক ও 10টি অঙ্ক থাকে তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। প্রতীকগুলো হলো এ থেকে এফ পর্যন্ত, যার মানে এর মানে হচ্ছে 10, বির মানে হচ্ছে 11, সির মান 12, ডির মানে 13, এর মানে 14, এফ মানে 15। এগুলার মান বোঝানো হয়েছে। এবং অঙ্কগুলো কি থাকবে 0 থেকে 9 পর্যন্ত। এই 4টা সংখ্যায় তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এবং হচ্ছে খাতা কলমে নোট করে ফেলবা। এবং আমাদের 2 নম্বর একটা প্রশ্ন ছিল অঙ্ক কি এবং সংখ্যা কি। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এটা হচ্ছে আমি শেষ করে দিই এখানে। তো 2 নম্বর যেটা ছিল তোমার হচ্ছে অঙ্ক কি এবং সংখ্যা কি। অঙ্ক কি ও সংখ্যা কি। তোমাদের অনেকের কাছে অঙ্ক সংখ্যা এগুলো একই মনে হতে পারে, কিন্তু মূলত এই বিষয়গুলো এক না। সংখ্যা দেখো অঙ্ক এবং সংখ্যা দুটো আলাদা জিনিস। আমরা এই পাশে লিখি অঙ্ক আর এই পাশে লিখতেছি সংখ্যা। অঙ্ক আর এখানে লিখতেছি সংখ্যা। দেখো অঙ্ক আর সংখ্যা কি। 0 থেকে 9 পর্যন্ত 0 থেকে 9 পর্যন্ত যা আছে সেগুলোকে মূলত বলা হয় অঙ্ক। আর এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় সংখ্যা। যেমন আমি যদি বলি 0 থেকে 9 এর মধ্যে যদি আমরা 1 এবং ধরো 9 নিয়ে আসলাম, এই 1 এবং 9 হচ্ছে সংখ্যা। অর্থাৎ অঙ্ক দিয়ে গঠন করা হয় সংখ্যা। আমি যদি বলি যে 25, এটি কি অঙ্ক হইতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ দেখো এখানে দুইটা অঙ্ক একত্রে বসছে। দুইটা অঙ্ক একত্রে বসলে অঙ্ক হবে না, কিন্তু দুইটা অঙ্ক বা দুইয়ের অধিক অঙ্ক একত্রিত হয়ে এটা একটা সংখ্যা হতে পারে। এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত যা থাকবে সেগুলোকে আমরা অঙ্ক বলবো। অর্থাৎ মৌলিক যে সংখ্যা রয়েছে একটা সংখ্যা পদ্ধতির সেগুলোকে বলা হয় অঙ্ক। এবং এই মৌলিক সংখ্যাগুলো অঙ্কগুলো দিয়ে গঠন করা হয় সংখ্যা। সকল অঙ্কই কি হইতে পারে? দেখো তো সকল অঙ্কই সংখ্যা হইতে পারে, কিন্তু সকল সংখ্যা অঙ্ক হইতে পারে না। কিরকম ভাবে দেখো, আমি যদি বলি যে শুধু 9 এটা কিন্তু একটা অঙ্ক, আমি যদি বলি শুধু 9 এটা কিন্তু একটা সংখ্যা, তার মানে অঙ্ক কি হইতে পারতেছে? সংখ্যা। এবং সংখ্যা কিন্তু অঙ্ক হইতে পারতেছে না। যদি আমি বলি যে 19 কি সংখ্যা হইতে পারবে? অঙ্ক হইতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে এখানে দুইটা অঙ্ক নিয়ে গঠন করা হয়েছে। তার মানে সব সংখ্যাগুলা অঙ্ক হইতে পারবে না, কিন্তু সব অঙ্কগুলো কি হইতে পারে? সংখ্যা। আমরা যে কাজটি করবো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, এই অঙ্কগুলা নিয়ে মৌলিক যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে সংখ্যা তৈরি করব। আশা করি এই সংখ্যা এবং অঙ্কর
তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমরা কি অঙ্কগুলো দিয়ে সংখ্যা তৈরি করি এবং সকল অঙ্ক সংখ্যা হইতে পারবে, কিন্তু কোনো সকল সংখ্যায় অঙ্ক হইতে পারবে না। তো আমরা আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখবো। মাঝখানে আমাদের একটু সাউন্ড প্রবলেম হয়েছিল, আমরা দুঃখিত। আগামী লাইভ ক্লাসটির মাধ্যমে আমরা এই পর থেকে শুরু করব। আজকে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে যে আমাদের ক্লাস 1 এর 1 থেকে 10 পর্যন্ত টপিক কমপ্লিট করেছি। আমি আজকের মধ্যে যদি লাইভ ক্লাস নিই তাহলে দেখবা যে 11, 12, 13 এগুলো আমরা আজকে কমপ্লিট করে ফেলবো। তোমরা যে কাজটি করবা সেটা হচ্ছে আমাদের, যেহেতু আমি লাইভ ক্লাসটি এখন পর্যায়ক্রমে প্রতিনিয়তই করাবো, তোমরা আইসিটি তে যারা দুর্বল রয়েছো তোমরা এই ক্লাসগুলো ভালো মতো করবে। এবং আরেকটা কাজ বলে দেই, এই ক্লাসগুলো অবশ্যই তোমার প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবে, যাতে তুমি পরবর্তীতে এই ক্লাস অনুযায়ী খুঁজে পাও। কারণ আমরা এত লাইভ ক্লাস নিই বা পোস্ট করি যাতে তুমি পরবর্তীতে খুঁজে পাবা না। তো এই ক্লাসগুলো করো এবং ইউটিউবে ওই ক্লাসগুলো দেওয়া থাকবে। তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিয়ে দিবে। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।